হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। দীর্ঘ সময় ধরে চলায় ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা অভিভাবকদের। খুব সমস্যা হয়েছে হরতালের মধ্যে পরীক্ষা দিতে, তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল, অনেক খুশি আজকে। শিক্ষামন্ত্রী যখনই ডেট জানানো তারপরে কিন্তু বাচ্চারা বই নিয়ে বসে, তার আগে গ্যাপেও বই নিয়ে বসে নাই। গ্যাপের জন্য, তারপরে এই পরিস্থিতির কারণে এটার জন্য তো একটু সমস্যা আমাদের হলো। এইচএসসিতে এমনটা আর ঘটবে না, আবারও ঘোষণা শিক্ষামন্ত্রীর। পরিষ্কার বলে দিচ্ছি, এই রুটিনের কোনো পরিবর্তন হবে না। যার ইচ্ছা যেমন বাধা সৃষ্টি করতে পারেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছেন আমাদেরকে, তার সর্বাত্মক প্রশ্রয় দিচ্ছেন, কোন ধরনের এই সংকট সৃষ্টি করতে কেউ দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আসাদ আজিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মনোনয়নপত্র সংগ্রহ করছেন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র কাউন্সিলের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 101 জনকে নোটিশ। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে শিবিরের 6 নেতাকর্মী আটক। বিপুল জিহাদি বই উদ্ধার। বীরাঙ্গনাদের জীবন আর বীরত্ব গাথা অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্য বইয়ে। অনভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবিত কাউকে দিয়ে না লেখানোর দাবি ইতিহাসবিদদের। এবং অসাধু রিক্রুটিং এজেন্সির কারণে বিদেশে বাংলাদেশি মেরিনারদের চাকরির সুযোগ প্রায় বন্ধ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস নৌমন্ত্রীর। বিএনপি জোটের হরতাল অবরোধের মধ্যেই প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি দাখিল ও সমমানের লিখিত পরীক্ষা। এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল 10 মার্চ। এদিকে দীর্ঘ সময় ধরে পরীক্ষা চলায় শিক্ষার্থীদের ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। অন্যদিকে শেষ দিনে রাজধানীর একটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী জানালেন, যে কোনো পরিস্থিতিতে আসন্ন এইচএসসি পরীক্ষার সময়সূচির কোনো পরিবর্তন আনা হবে না। রুটিন অনুযায়ী এবছর 2 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা ছিল এসএসসি পরীক্ষা, কিন্তু হরতাল অবরোধে রাজনৈতিক সহিংসতায় অভিভাবকদের পাশাপাশি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন ছিল 15 লাখের বেশি শিক্ষার্থী। শেষ পর্যন্ত হরতালের আওতামুক্ত শুক্র ও শনিবার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। 6 ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হলেও দফায় দফায় হরতালে 16 বার পরিবর্তন হয়েছে রুটিন। আর এতে 1 মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও ব্যবহারিক পরীক্ষা সহ শেষ হতে সময় লাগছে 2 মাসের বেশি। এতদিন পর পর পরীক্ষা হয়, প্রিপারেশন অত ভালো নেওয়া যায় না। 60 দিনের রেজাল্ট দিয়ে দিবে, রেজাল্টটা অনুযায়ী দেখবো কোনটার ফর্ম কেনার যোগ্যতা লাভ করি, এরপর কলেজে ভর্তির চিন্তা। খুব সমস্যা হয়েছে হরতালের মধ্যে পরীক্ষা দিতে, তো ফাইনালি আজকে শেষ হয়ে গেল, অনেক খুশি আজকে। 1 মাসের পরীক্ষা 2 মাসে শেষ হলো। এখন যদি প্র্যাকটিক্যালগুলি ভালো হয়ে যায় আর কি, ভালো রেজাল্টের আশা করছি। যদিও জানি না এইভাবে পরীক্ষা দিয়ে কতটা ভালো হবে। অভিভাবকরা আশঙ্কা করছেন, দীর্ঘ সময় ধরে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের ফলাফলে বিরূপ প্রভাব পড়তে পারে। অনেকটাই প্রভাব পড়বে, খারাপ দিকটাই বেশি পড়বে। কারণ এখন ইন্টারমিডিয়েট পরীক্ষা শুরু হবে, এই বাচ্চাগুলি কোথায় ভর্তি হবে, ভর্তির পরে ওদের সময়টাও কম পাবে। পরবর্তী ভার্সিটি পরীক্ষা দেওয়ার জন্য তারা গ্যাপটাও সময় খুব কম পাবে। কালকে থেকে প্র্যাকটিক্যালটা শুরু হয়ে যাবে, একদিনে 2টো করে হবে, তো সবকিছু মিলায় একটু প্রিপারেশনটা এখন নিতে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর কি। প্রথম একটু টেনশন ছিল যে কোনো দুর্ঘটনা ঘটে, একটু তো ভয় ছিল। এখন এসব নেই, এখন মানুষের কাজ হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। এদিকে রাজধানীর একটি স্কুলে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী জানালেন, যত বাধাই আসুক এইচএসসি পরীক্ষার সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না। সামনে আমাদের পরীক্ষা, সবার কাছে আহ্বান জানাচ্ছি, দেশবাসী আহ্বান জানাচ্ছি, আমাদের এইচএসসি এবং সমমানের পরীক্ষা যেন সফল হয়, সার্থক হয়, নিরাপদে হয়। আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপদে যাতায়াত করতে পারে, তার জন্য যে যেখানে আছেন সবাই সহযোগিতা করবেন। 2 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। এছাড়া 11 মার্চ বাতিল হওয়া দাখিলের উচ্চতর গণিত পরীক্ষাটি নেওয়া হবে 3 এপ্রিল। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। আন্দোলন নয়, বিএনপি জামাত জনগণের উপর প্রতিশোধ নিচ্ছে।
এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের সহিংসতা আর নাশকতা কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না। র্যাবের একাদশ প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে কোনোভাবেই জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না। এ সময় প্রধানমন্ত্রী বলেন, উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। প্রথমবারের মতো র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দিতে গেলে সদর দপ্তরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় বাহিনীর চৌকস একটি দল। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 2 বছরে বিভিন্ন রাজনৈতিক সহিংসতা মোকাবেলাতে ভূমিকা রাখায় প্রশংসা করেন র্যাবের। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না থাকলে দেশের উন্নয়ন হয় না। তিনি বলেন, যারা আন্দোলনের নামে সহিংসতা করে মানুষ মারছে তারা দেশের কল্যাণ চায় না। বর্তমানে যে আন্দোলন বিএনপি জামাত জোট করে যাচ্ছে সেটা তো আন্দোলন না, মনে হচ্ছে যেন বাংলাদেশের অগ্রগতি রোধ করবার জন্য, একটা জিজ্ঞাসা চরিতার্থ করবার জন্য মানুষের উপর প্রতিশোধ নেওয়া, মানুষকে পুড়িয়ে মারা, মানুষের ক্ষতি করা। এবং যারা মারা গেছেন, তাছাড়া যারা বেঁচে আছে পোড়া ঘা নিয়ে সারাটা জীবন তাদেরকে এই যন্ত্রণা ভোগ করতে হবে। কাজে এটা কোনো মতে এটা বরদাস্ত করা যাবে না। কাজে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা যা নেবার সকলকেই তা নিতে হবে, মানুষের জানমালের নিরাপত্তা দিতে হবে। চরমপন্থী আর জলদস্যু দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের সফলতার কথা তুলে ধরেন শেখ হাসিনা। আশ্বাস দেন, জঙ্গিবাদ দমনে আরও আধুনিকায়ন করা হবে এই বাহিনীকে। উগ্র জঙ্গিবাদ যা আজকে শুধু বাংলাদেশ না, বিশ্বব্যাপী যা আজ ছড়িয়ে পড়েছে, এই জঙ্গিবাদের হাত থেকে আমাদের দেশকে রক্ষা করা একান্তভাবে প্রয়োজন। সরকার গঠন করার পর থেকে এই জঙ্গিবাদ বিরোধী অভিযান আমরা পরিচালনা করে যাচ্ছি। এর ফলে জঙ্গি সংগঠনগুলো তৎপর এখন সীমিত, কিন্তু এই ব্যাপারে আমাদের অভিযান আরো অব্যাহত রাখতে হবে। কারণ কোনো মতেই বাংলাদেশে আমরা জঙ্গি তৎপরতা চালাতে দেব না। বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়া একটি শান্তিপূর্ণ দেশ। বিভিন্ন বাহিনী থেকে র্যাবে সংযুক্ত হওয়া সদস্যদের র্যাবের নিজস্ব আইন এবং নিয়ম মেনে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানকার বিধি সেগুলো আপনাকে মেনে চলতে হবে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। তাহলে যথাযথ। গত কয়েকদিনের মতো আজও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। কয়েকজন জমাও দিয়েছেন মনোনয়নপত্র। সকাল থেকে ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি এবং জমাও দেননি, তবে কাউন্সিলর পদের জন্য বেশ কয়েকজন ফর্ম নিয়েছেন এবং জমা দিচ্ছেন। এদিকে দক্ষিণে সকালে মেয়র পদের জন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করলেও জমা দিয়েছেন 2 জন। এ পর্যন্ত ডিসিসি উত্তরে মেয়র পদের জন্য 26 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমা দিয়েছেন 2 জন। কাউন্সিলর পদে 750 জন মনোনয়নপত্র নিয়েছেন, জমা দিয়েছেন 38 জন। সংরক্ষিত নারী আসনে 151 জন ফর্ম নিয়েছেন এবং জমা দিয়েছেন 2 জন। আর দক্ষিণে মেয়র পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন 30 জন এবং কাউন্সিলর পদের জন্য 1042 জন। এদিকে আচরণবিধি লঙ্ঘনের জন্য উত্তরে 23 এবং দক্ষিণে 78 জন প্রার্থীকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ফর্ম বিতরণ ও জমা নেওয়ার শেষ দিন আগামীকাল 28 এপ্রিল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে ঢাকার আগারগাঁওয়ে উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সৌমিত্র শুভ্র এবং রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চ দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসের কার্যালয়ে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সেখানকার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। শুরুতেই যাব উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে সৌমিত্রের কাছে। সৌমিত্র, আসাদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমরা এখন রয়েছি। এখানে সকাল থেকে প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে আজকের কার্য দিবসে, তবে এখনো পর্যন্ত কিন্তু নতুন করে কোনো মেয়র পদপ্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেননি এবং আজ কোনো মনোনয়ন ফর্ম যারা নিয়েছেন এর আগে তারা কেউ মনোনয়ন ফর্ম দাখিলও করেননি। তো সব মিলিয়ে সেই হিসেবে দাঁড়াচ্ছে যে এই পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহকারী সম্ভাব্য মেয়র পদপ্রার্থীর সংখ্যা 26 এবং এর মধ্যে 2 জন জমা দিয়েছেন, চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী এবং শামসুল আলম চৌধুরী। এছাড়া মোট 750 জন সাধারণ ওয়ার্ডে যে কাউন্সিলর পদ রয়েছে তার জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তাদের মধ্যে 38 জন জমা দিয়েছেন। এছাড়া সংরক্ষিত নারী আসনের জন্য নারী কাউন্সিলর পদের জন্য 151 জন সংগ্রহ করেছেন, তার মধ্যে 2 জন জমা দিয়েছেন। এছাড়া এখন কাউন্সিলর পদপ্রার্থীদের যেই
যেখানে মনোনয়ন ফর্ম জমা নেওয়া হচ্ছে সেখানে মনোনয়ন ফর্ম জমাদান কার্যক্রম চলছে। সেখানে সকাল থেকে আমরা ভিড় দেখতে পেয়েছি। যারা মনোনয়ন প্রত্যাশী, যারা পদপ্রার্থী, তারা আসছেন এবং তারা তাদের মনোনয়ন ফর্ম জমা দিচ্ছেন। তবে মেয়র পদে এখনো পর্যন্ত কেউ কিন্তু জমা দেননি। এছাড়া আমরা রিটার্নিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, যেহেতু আর মাত্র একদিন রয়েছে, সব মিলিয়ে অনেক প্রার্থী, সবার যেই চাপ পড়বে আগামীকাল, সেটি তারা জানিয়েছেন যে তারা আসলে প্রস্তুত রয়েছেন, তাদের কর্মকর্তারা প্রস্তুত রয়েছেন সেই চাপ সামলানোর জন্য। এছাড়া জানিয়েছেন যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে 23 জনকে এ পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে, তার মধ্যে মেয়র পদপ্রার্থীরাও রয়েছেন। তো সব মিলিয়ে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই আজকের পর কালকে একদিন থাকছে। শেষ সময় আমরা যেটা জানতে পেরেছি, বেশিরভাগ যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন, আওয়ামী লীগ সমর্থিত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সমর্থিত যে প্রার্থীরা রয়েছেন, তারা হয়তো আগামীকালই মনোনয়নপত্র জমা দেবেন। তো আসাদ, আপনি জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়, যেটি ঢাকা মহানগর নাট্যমঞ্চে অবস্থিত, সেখানে রয়েছেন রিপোর্টার রাশেদ লিমন। যাচ্ছি তার কাছে, সেখানকার খবর জেনে আসা যাক। সৌমিত্র, উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে যেমনটি জানাচ্ছিলেন, আসলে দক্ষিণে আমি অবস্থান করছি, দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়। এখানে কিন্তু ঠিক একই অবস্থা। মেয়র পদে কিন্তু আজকে এখন পর্যন্ত আসলে কেউ আর মনোনয়নপত্র সংগ্রহ করেনি। কারণ হচ্ছে এর আগে যারা আসলে নির্বাচনে ইচ্ছুক বা করতে চাচ্ছেন, তারা কিন্তু আসলে এর মধ্যে সংগ্রহ করে ফেলেছেন। সেক্ষেত্রে আমরা কাউন্সিলর পদেও দেখেছি মাত্র একজনকে সাধারণ কাউন্সিলর পদে তাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে। সংরক্ষিত আসনে কেউ আজকে মনোনয়নপত্র সংগ্রহ করেনি এবং জমা দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে কেবলমাত্র একজন মেয়র প্রার্থী উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সংরক্ষিত নারী আসনের একজন কাউন্সিলর প্রার্থী উনি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সাধারণ যে কাউন্সিলর তাদের পক্ষ থেকে একজন জমা দিয়েছেন। আসলে তবে আমরা যে এখানে কিন্তু বেশ প্রার্থীদের মেয়র থেকে শুরু করে সংরক্ষিত নারী এবং কাউন্সিলর সব সাধারণ কাউন্সিলর সবার পক্ষ থেকে আমাদের তাদের প্রার্থীদের পক্ষ থেকে যে লোকজন, তাদের কিন্তু ব্যাপক যাতায়াত দেখতে পাচ্ছি আমরা রিটার্নিং অফিসারের কার্যালয়। এবং এর মূল কারণটা হচ্ছে গিয়ে যে তারা বিভিন্ন তথ্য নিতে, আসলে মনোনয়নপত্র সংগ্রহ করতে বিভিন্ন তথ্য নিতে তারা এখানে আসছেন এবং সবকিছু হিসাব করে দেখা যায় যে সবাই আসলে শেষ দিন আগামীকালকের জন্য অপেক্ষা করছেন যে শেষ দিন হয়তো তারা মনোনয়নপত্র জমা দেবেন এবং এক্ষেত্রে শেষ দিনে এই রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র ও সব পদেই মনোনয়নপত্র জমা দেওয়ার চাপ বোধহয় একটু বাড়বে। তো আজকে দেখা যাক, এখনো কিছু সময় বাকি আছে, আর হয়তো বা দু একজন হয়তো বা আসতেও পারেন তাদের মনোনয়নপত্র জমা দিতে। তবে সংগ্রহের ক্ষেত্রে তেমন কোনো আর দেখা যাচ্ছে না কাউকে সংগ্রহ করতে। তো এই ছিল ঢাকা সিটি দক্ষিণের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। আসাদ, ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শকরা, 2 সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র উত্তোলন এবং জমা গ্রহণ সম্পর্কে জানাচ্ছিলেন উত্তরের সিটি কর্পোরেশনের অফিস থেকে সৌমিত্র শুভ্র এবং দক্ষিণের সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন রাশেদ লিমন। পরাধীনতা শৃঙ্খল ভেঙে দেশ মাতৃকার মুক্তির জন্য নিজের সবটুকু হারানো বীরাঙ্গনাদের দুঃখগাথার গল্প এখন থেকে জানবে নতুন প্রজন্ম। এ বিষয়ে আদালত থেকে দেয়া হয়েছে নির্দেশনা, আর সেই নির্দেশ মেনে আগামী বছর থেকে স্কুল কলেজের পাঠ্য বইয়ে বীরাঙ্গনাদের অবদানের কথা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। তবে ইতিহাসবিদদের অভিমত, জাতির অবদান প্রজন্ম থেকে প্রজন্মে ধারণ করতে হলে শিক্ষার সব স্তরেই বীরাঙ্গনাদের অবদানের কথা তুলে ধরা প্রয়োজন। বিস্তারিত মৌসুমী ইসলামের প্রতিবেদনে। একটা রুমের মধ্যে উঠেছে, উঠানোর পরে দেখি যে অনেক মেয়েরা, ওটা কাপড় চোপড় বলতে কিচ্ছুই নাই। তখন আমি কই কি মরে যাবো, তখন একটা হিন্দু মেয়ে কয় কি কইলে, আমরা যে এখানে কতজন আছি কি অবস্থা দেখ, তুই মেয়ে মানুষ মরবি কিলে, আমরা তো কোনো অপরাধ করি নাই, ওরা বাচ্চা থেকে ওর প্রতিবাদ করবো। দেশের জন্য সব হারাইলাম, আমি কিছু পেলাম না। বীরাঙ্গনা, যার মানে বীরের মতো লড়াই করে বাঁচে যে নারী। ঠিক তাই, কারণ সমাজ, রাষ্ট্র কিংবা পরিবারের শত অবহেলা আর বঞ্চনা সহ্য করেই বেঁচে আছেন দেশের জন্য লাল সবুজের পতাকা ছিনিয়ে আনা হতভাগ্য এই বীর নারীরা। দেশ স্বাধীনের পর থেকে কেবল বীরাঙ্গনা উপাধিটুকু দিয়ে রাষ্ট্র পালন করেছে তার দায়িত্ব, কিন্তু আশার কথা স্বাধীনতার 4 দশক পরে এসে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে সম্মানিত করা হয়েছে। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের মতো বীরাঙ্গনাদের জীবন আর বীরত্বের গল্পও এখন অন্তর্ভুক্ত করা হবে স্কুল কলেজের পাঠ্য বইয়ে। মুক্তিযুদ্ধের সময় বেঁচে থাকার লড়াই করাটা, নির্যাতনের শিকার হওয়া, সবগুলো মিলেই কিন্তু একটি মুক্তিযুদ্ধ, এবং সেখানে আশা করেছিলাম যে জাতি জানবে এবং জাতি স্বীকৃতি দেবে অন্তত যত কিছু ঘটনা
তাদের কাছে জমা আছে, সেইভাবেই যেন এই বিষয়টিকে পাঠ্যপুস্তকে আনা হোক। আদালতের নির্দেশনা মেনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানালেন, সব প্রক্রিয়া শেষে আগামী বছরের পাঠ্যসূচিতেই বীরাঙ্গনাদের উপাখ্যান জানতে পারবে শিক্ষার্থীরা। তারা কিভাবে ত্যাগ করছেন, কষ্ট করছেন, তাদের জীবনটা কি দুর্বিষহ ছিল, এই বিষয়টাকে সম্মান করে সেই দৃষ্টিভঙ্গি আমরা নিয়ে আসবো। নেক্সট যখন আমরা চেঞ্জ করবো তখনই করবো। আমরা প্রতি বছরই কিছু করি, আগামী বছর করা যাবে। সেটা তো করতে গেলে আজকে আমি বই ছাপতে দিব, আমি কালকে তো করতে পারবো না। যদি আমার বই ছাপা হয়ে যায় তাহলে পরের বার দিব। এদিকে বীরাঙ্গনাদের জীবন, অবদান, ত্যাগ, তিতিক্ষার কথা যেন অনভিজ্ঞ এবং রাজনৈতিক দৃষ্টিকোণ প্রভাবিত কোনো ব্যক্তিদের দিয়ে লিখানো না হয়, সেই তাগিদ দেন এই ইতিহাসবিদ। তাতে করে জাতির গৌরব ধারণ করা থাকবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। শুধু স্কুল কলেজের পাঠ্যপুস্তকে নয়, বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটি কোর্স অবশ্য পাঠ্য থাকা দরকার। গত বছরের 30 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের অবদানের পাশাপাশি বীরাঙ্গনাদের অবদানের কথা স্কুল কলেজের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ব্রিটেনের সাধারণ নির্বাচনে এবারও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় রয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি। অনেকের জেতার সম্ভাবনা দেখছে দলগুলো। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পতেঙ্গা শিবির সভাপতি ফজলুর রহমান সহ 6 জনকে আটক করেছে পুলিশ। গতরাতে পতেঙ্গা ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে পতেঙ্গা থেকে ফজলুরকে আটক করা হয়। পরে তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী বন্দরের বিভিন্ন স্থান থেকে 5 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে গত 22 ফেব্রুয়ারি এই পরিকল্পনার প্রধান শিবিরের কেন্দ্রীয় নেতা এনামুল কবির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে অপারেশনাল প্রধান হিসেবে ফজলুর রহমানের নাম প্রকাশ করে। এই ঘটনার সঙ্গে জড়িত আরও 14 জন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এনামুল কবির গ্রেপ্তারের পরে যে জবানবন্দি দিয়েছিল, এরই ধারাবাহিকতায় আমরা গতকাল পতেঙ্গা শিবির সভাপতি রুবেলকে গ্রেপ্তার করেছি এবং তার কাছ থেকে এই তেলের ডিপো সহ চট্টগ্রাম বন্দর এলাকা নাশকতার যে ছক ছিল এবং এই পরিকল্পনায় যে 15 জন অংশগ্রহণ করার কথা ছিল এবং এই পরিকল্পনার অংশ হিসাবে তারা কিভাবে তেলের স্থাপনায় আঘাত করত এবং তেলের ডিপো সহ আশপাশ এলাকায় নাশকতা করত, তার বিস্তারিত তথ্য আমাদের কাছে স্বীকার করেছে। স্থানীয় সরকার নির্বাচনকে ভণ্ডুল করার জন্য নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ না পাততে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী। আবার নির্বাচন নিয়ে আবার নতুন করে ষড়যন্ত্রের ফাঁদ পাতবেন, আবার সন্ত্রাস করার চেষ্টা করবেন। ঢাকা, চট্টগ্রামে নির্বাচন আর সমস্ত বাংলাদেশে পেট্রোল বোমা, ওই সমস্ত কিন্তু সুযোগ দেওয়া হবে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচনে আসেন, আপনাদেরকে ওয়েলকাম জানাই। সন্ত্রাস করে, ষড়যন্ত্র করে, নতুন করে আবার একটা ফাঁদের সৃষ্টি করে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করবেন, তারপর হেরে যাওয়ার পর বলবেন যে এই হয়েছে সেই হয়েছে। ওই সমস্ত কাজ যদি করার চেষ্টা করেন আবার, তার পরিণতি কিন্তু ভয়াবহ হবে। নির্বাচন সুষ্ঠু হবে এবং অবশ্যই ভালো মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড হবে। 81 দিন পরে নির্বাচনে দৌড়ে আসার যে চেষ্টা করছে, সেই পরাজয়ের আলামত দেখেছেন। গণতন্ত্রের পথে, সুস্থ রাজনীতির পথে ব্যর্থ খালেদা জিয়া ফিরে আসতে বাধ্য। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সমাজের বিশিষ্ট নাগরিকরা। এই ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলেও মনে করেন তারা। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মিলিত নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন তারা। বর্তমানে রাজনীতির যে মেইনস্টে, যে মূল যে ভিত্তি, সেটি সন্ত্রাসে পরিণত হয়েছে। কোন রাজনীতি টিকে থাকতে পারে না যার ভিত্তি জনগণকে বাদ দিয়ে সন্ত্রাস বা পেট্রোল বোমাকে নির্ভর করে তৈরি হয়। হরতাল এবং অবরোধের কর্মসূচি দিচ্ছেন, এটি আসলে অবরোধ এবং রাজনৈতিক কোনো কর্মসূচি না, এটা হলো ভাঙচুরের রাজনীতি, এটি হলো জনগণকে বিপদে ফেলার রাজনীতি। নারী, শিশু, কৃষক, বৃদ্ধ নির্বিশেষে বোমা মেরে এবং
আগুন দিয়ে নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। এটি কিন্তু একটি ষড়যন্ত্র, এই কথা আমি স্মরণ করিয়ে দেব। যে ষড়যন্ত্র সূত্রপাত ছিল 71 সালে। এরা হলো রাজাকারদের শিষ্য নব্য রাজাকার। গ্রামে গঞ্জে একত্র থাকতে হবে আমাদেরকে, এবং এই নব্য রাজাদেরকে চিহ্নিত করতে হবে। কে তাকে পয়সা দিচ্ছে, কে তাকে উদ্বুদ্ধ করছে, এটিকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে। এই কাজটি নাগরিক সমাজ করবেন, রাষ্ট্রযন্ত্র নিশ্চয়ই আমাদেরকে সহায়তা করবে। আগামী 7 মে ব্রিটেনের সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূতরা। শুধু লেবার পার্টি থেকেই মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক সহ 7 জন। এদের মধ্যে এবার অন্তত 3 জন প্রার্থীর জয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দলটির শীর্ষ নেতারা। ব্রিটেনে প্রায় 10 লাখ প্রবাসী বাংলাদেশের পক্ষে এতদিন ধরে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতেন মাত্র একজন। তবে এবার হয়তো পরিবর্তন আসতে যাচ্ছে সেই অবস্থার। আসন্ন নির্বাচনে লন্ডন সহ ব্রিটেনের অন্যান্য শহরের বিভিন্ন দল থেকে মনোনয়ন পেয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থী। তাদের মধ্যে লেবার পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করেছেন অন্তত 7 জন। দলটির শীর্ষ নেতারা মনে করেন এবারের মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশি প্রার্থীদের মধ্যে অন্তত 3 জনের জয়ের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন পার্লামেন্ট সদস্যের এবার জয়ী হওয়ার সম্ভাবনা আছে, যা নিঃসন্দেহে একটি দারুণ খবর। লেবার দল থেকে মনোনয়নপ্রাপ্ত 7 জন ব্রিটিশ বাংলাদেশি হলেন বর্তমান এমপি রুশনারা আলী, বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রূপা হক, ব্যারিস্টার আনোয়ার বাবুল মিয়া, আখলাকুল ইসলাম, মেরিনা আহমেদ ও সুমন হক। তারা এরই মধ্যে নেমেছে নির্বাচনী প্রচারণায়। বর্তমান কনজারভেটিভ পার্টি নেতৃত্বাধীন সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে উল্লেখ করে লেবার পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান এই বাংলাদেশি প্রার্থীরা। ছোট বয়সের থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে লেবার পার্টি ব্রিটেনের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দল। বর্তমান সরকার ব্রিটেনের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে, কিন্তু লেবার পার্টি ব্রিটেনবাসীর জন্য কাজ করে যাবে। তাই লেবার পার্টিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাই। আমি আশা করি সংখ্যাগরিষ্ঠ ব্রিটিশ লেবার পার্টিকে ভোট দিয়ে দেশ শাসনের সুযোগ করে দেবে। এদিকে লেবার দলীয় মনোনয়ন পেয়ে তহবিল সংগ্রহ সহ পুরোদমে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক। নির্বাচনে জয়ের ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী। আমাদের এখন দরকার যে সবার দোয়া এবং সবার ক্যাম্পেইনিং সাপোর্ট যদি আমি পাই, তাহলে আমি ইনশাআল্লাহ ওনাদের দোয়ায় নেক্সট এমপি ফর হ্যাম্পটন কিলবার্ন হতে পারবো। নির্বাচনী লড়াইয়ে 7 বাংলাদেশি জয়ী হলে ব্রিটেনে বাংলাদেশি সম্প্রদায়ের এক গৌরবময় অধ্যায় শুরু হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ, যুক্তরাজ্য। গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ থেকে নিউ ইয়র্কে 3টি ভবন ধস ও অপর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও। এ ঘটনায় অন্তত 2 জন নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন 22 জন। এই অবস্থায় নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি সহ সব রেস্টুরেন্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শুক্রবার দুর্ঘটনাস্থলে পরিদর্শন করেন স্থানীয় সরকারের কর্মকর্তারা। ধসে পড়া ভবনের একটিতে গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছিল বলে জানান শহরের মেয়র। অসাধু নাবিক রিক্রুটিং এজেন্সিগুলোর সনদ জালিয়াতি ও ভুয়া সনদে নাবিক নিয়োগের নামে মানব পাচারের কারণে বিদেশে বাংলাদেশি মেরিনারদের চাকরির সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় অভিযোগ তুলেছেন প্রশিক্ষিত ক্যাডেটরা। তারা বলছেন এজন্য বেশিরভাগ দেশ এখন বাংলাদেশি মেরিনারদের ভিসা দিচ্ছে না। এদিকে সমুদ্রগামী দেশীয় জাহাজের সংখ্যা কমে যাওয়ায় দেশেও চাকরি পাচ্ছেন না জুনিয়র অফিসাররা। বর্তমানে 1100 ক্যাডেট ও জুনিয়র অফিসার বেকার বসে আছেন। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। প্রশিক্ষিত নৌ ক্যাডেটরা একসময় অন অ্যারাইভাল ভিসায় সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ভারত ও ইউরোপীয় দেশগুলো জাহাজে চাকরি নিয়ে যেত। কিন্তু এজেন্সিগুলো ভুয়া সনদে বিদেশি জাহাজে মেরিনার পরিচয়ে মানব পাচার এবং ভুয়া সনদধারীদের অনেকে জাহাজ থেকে পালিয়ে যাওয়ায় বাংলাদেশ থেকে নাবিক নেওয়া বন্ধ করে দিয়েছে অনেক দেশ। এছাড়া ভারত, সিঙ্গাপুর সহ কিছু দেশ ভিসা দিতে গড়িমসি করায় বিদেশি জাহাজে চাকরি পাচ্ছে না বাংলাদেশি নাবিকরা। সম্প্রতি জাপান সাগরে একটি জাহাজে ক্লাস 3 পাস ভুয়া বাংলাদেশি ক্যাপ্টেনের হাতে জাহাজ ডুবির ঘটনার পর আরো উদ্বিগ্ন মেরিনাররা। জাল সার্টিফিকেট, ফেক ডকুমেন্টস দিয়ে অনেক অসাধু এজেন্সি অনেক
ভুয়া নাবিকদেরকে শিপে পাঠাচ্ছে। এসব সিফারার ওখানে যে তাদের কম্পিটেন্সি দেখাতে পারতেছে না, 1, 2 তারা দেখা যাচ্ছে ওখান থেকে জাম করতেছে, পালাচ্ছে। অন্যান্য দেশগুলো আমার খুব ইজিলি আমি তাকে টেক ওভার করতে পারতেছি, তখন তারা আর কি বাংলাদেশি মেরিনারদের প্রতি আগ্রহ হারাচ্ছে। এভাবে গ্র্যাজুয়ালি বাংলাদেশ মানে ওয়ার্ল্ড শিপিং মার্কেট থেকে পিছিয়ে পড়ছে। এজন্য ব্যাঙের ছাতার মতো বেসরকারি মেরিন একাডেমির অনুমোদন ও সনদের অনলাইন ভেরিফিকেশন ব্যবস্থা না থাকাকে দায়ী করেছেন ক্যাডেটরা। আমাদের যে সিওসি গুলো আছে এরা অনলাইন ভেরিফিকেশন করুক যে কোনটা কারেক্ট কোনটা রং, বাইরে বদনাম হচ্ছে বা ইমেজ নষ্ট হচ্ছে, এটার জন্য আমরা দায়ী না। কোম্পানিগুলোর যে নাম্বারের শিপগুলো আছে এগুলোতে অলরেডি ডেক ক্যাডেট অথবা ইঞ্জিন ক্যাডেট হিসেবে অনেকে এনগেজড হয়ে আছে। তারপরও সরকারের পক্ষ থেকে প্রায় 18টা এখন বেসরকারি একাডেমি অনুমোদিত আছে, আরো কিছু অনুমোদনের জন্য অ্যাপ্লিকেশন করতেছে। এই অবস্থায় অসাধু এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং শতভাগ চাকুরির নিশ্চয়তা দিয়ে চাকুরি দিতে না পারা বেসরকারি মেরিন একাডেমিগুলোর লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন মেরিনাররা। এদের মোটিভেশন নষ্ট করে দিচ্ছি যে জব পাচ্ছে না, সুতরাং ম্যানিং এজেন্সি বা যেসব ম্যানিং এজেন্ট এই ধরনের সুযোগ নিচ্ছে, অবৈধভাবে সার্টিফিকেট নিচ্ছে, এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এই অবস্থায় নৌমন্ত্রী জানালেন ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও বেসরকারি মেরিন একাডেমিগুলোর অনিয়ম বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখন যে জটিলতাটা আছে আমরা এটা করতে পারবো। আর ভিসার ব্যাপারে সিঙ্গাপুরের যে ভিসার জটিলতা ছিল ইতিমধ্যে আমরা এটা সম্পন্ন করেছি এবং একটি নীতিমালা আমরা করে দিয়েছি। কি নীতিমালার ভিত্তিতে এই ইনস্টিটিউটগুলো অনুমোদন দেওয়া যাবে। বছরে মেরিটাইম সেক্টর থেকে রেমিটেন্স আসে 1000 কোটি টাকা। এ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধে সমুদ্র পরিবহন অধিদপ্তর ও শিপিং অফিসকে ঢেলে সাজানোর দাবি মেরিনারদের। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে কাল। এতে একদিকে প্রথমবারের মতো ফাইনালের মঞ্চে ওঠা নিউজিল্যান্ড এই ম্যাচে জয় নিয়ে পেতে চায় শিরোপার স্বাদ, অন্যদিকে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মুকুট নিজেদের করে নিতে চায় অস্ট্রেলিয়া। তবে কে হবে চ্যাম্পিয়ন, এজন্য অবশ্য অপেক্ষা করতে হবে কাল খেলা শেষ না হওয়া পর্যন্ত। গ্রুপ পর্বে এই দু দলের লড়াইয়ে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড, কিন্তু সেই ম্যাচের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অজিরা। কোয়ার্টার ও সেমিফাইনালে পাকিস্তান ও ভারতের বিপক্ষে জয়ের রেকর্ড সপ্তমবারের মতো ফাইনালের মঞ্চে নাম লিখিয়েছে তারা। আর এটাই অধিনায়ক মাইকেল ক্লার্কের শেষ ওয়ানডে হওয়ায় শিরোপা দিয়েই তাকে বিদায় জানাতে চান ওয়ার্নার জনসনরা। আর ফাইনালে সেমির অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে অস্ট্রেলিয়া। অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি নিউজিল্যান্ড, তাই আত্মবিশ্বাসের কমতি নেই ব্রেন্ডন ম্যাককালামের দলের। আর তাই মেলবোর্নে কিউইরা নামবে উইনিং কম্বিনেশন নিয়েই। তবে পরিসংখ্যানে অজিদের চেয়ে পিছিয়ে আছে নিউজিল্যান্ড, কিন্তু বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে নিউজিল্যান্ডের নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে বিশ্ব শিরোপা জিততে চায় তারা। গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ থেকেই নিউ ইয়র্কে 3টি ভবন ধস ও অপর একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ব্লাজিও। এ ঘটনায় অন্তত 2 জন নিখোঁজ রয়েছেন, অন্তত আহত হয়েছেন 22 জন। এই অবস্থায় নিউ ইয়র্কের ম্যানহাটনে বাংলাদেশি সহ সব রেস্টুরেন্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সরকারের কর্মকর্তারা। ধসে পড়া ভবনের একটিতে গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলছিল বলে জানান শহরের মেয়র। বৃহস্পতিবার নিউ ইয়র্কের ইস্ট ভিলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন ধরার পাশাপাশি ধসে পড়ে 3টি ভবন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজে নামে দমকল বাহিনীর 2 শতাধিক কর্মী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এতে কোনো বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেনি। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আইসিসি 2015 বিশ্বকাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ফাইনালের মঞ্চে কে জয়ী হবে তা নিয়ে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মাঝে চলছে তর্ক বিতর্ক। তাদের কেউ বলছেন অস্ট্রেলিয়া জিতবে, আবার কেউ বা বলছেন নিউজিল্যান্ড। সাবেকদের এমন তর্ক বিতর্ক থাকছে এবারের প্রতিবেদনে।
কে হবে 2015 সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন? অস্ট্রেলিয়া কি পারবে তাদের পঞ্চম বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় তুলতে, নাকি নিউজিল্যান্ড প্রথমবারের মতন অর্জন করবে বিশ্ব সেরার খেতাব? এসব প্রশ্ন এখন বিশ্বের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। বাংলাদেশের সাবেক অধিনায়কদের মাঝেও ফাইনাল নিয়ে চলছে নানান বিচার বিশ্লেষণ। অস্ট্রেলিয়ার মিডল অর্ডার টপ অর্ডার করছে, স্মিথ আছে, ফিঞ্চ বাইরে আছে, বাট ওদের মিডল অর্ডারটা অনেক স্ট্রং। মানে যেখানে ম্যাক্সওয়েল ওয়াটসন ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ফকনার, জেমস ফকনার এরা ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেদিক থেকে হয়তোবা একটু আগিয়ে রাখবো আমি অস্ট্রেলিয়াকে। আমাদের নিউজিল্যান্ড কিন্তু খুবই অসাধারণ টিম, বোলিংয়ে কিন্তু সুন্দর বোলিং করেছে, রিদমে বোল্ট এবং সাউদি, দেন ভেটরি মাঝখানে অসাধারণ বল করছে। আমরা বুঝছিলাম যে গাপটিল, উইলিয়ামসন, ম্যাকুলাম থেকে হয়তো কিছু করবে, বাট অসাধারণ পারফরমেন্স কিন্তু ইলিয়ট দেখা দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার হোম গ্রাউন্ড কিংবা অপেক্ষাকৃত শক্তিশালী দল হলেও পারফরমেন্সের বিচারে এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দাবিদার নিউজিল্যান্ড, এমনটাই যুক্তি দিলেন পাইলট। তবে সুজনও যুক্তি দিয়ে এগিয়ে রাখলেন অজিদের। মন থেকে আমি চাচ্ছি যে আসলে বেসিক্যালি যে কোনো টিম মানুষই কিন্তু একটা সাপোর্ট করে, যে মন থেকে হলেও যে কাউকে না কাউকে সাপোর্ট করে। তো আমি নিউজিল্যান্ডকে একটু সাপোর্ট করবো। নিউজিল্যান্ডকে একটু পিছিয়ে রাখবো, যে কিন্তু বড় মাঠে খেলা নিয়ে অপরন্ত অস্ট্রেলিয়ার জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এসসিজি এগুলো হচ্ছে মানে ওদের ইন্টারন্যাশনাল প্লেয়ারদের দাল ভাত রেগুলার খেলা ওই মাঠে। মাঠের বাইরে ক্রিকেট সংশ্লিষ্ট থেকে শুরু করে সমর্থকদের কথার লড়াই দারুণভাবেই চলছে। তবে ক্রিকেটীয় শ্রেষ্ঠত্ব প্রমাণের মূল লড়াইটা কিন্তু 29 মার্চ মেলবোর্নে। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হরতাল অবরোধে প্রায় 2 মাস ধরে চলার পর আজ শেষ হলো এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ফলাফলে বিরূপ প্রভাবের আশঙ্কা, এইচএসসিতে এমনটা ঘটবে না, আবারও ঘোষণা শিক্ষামন্ত্রীর। উগ্র জঙ্গিবাদ দমনে কার্যকর ভূমিকা রেখেছে র্যাব, যা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মনোনয়নপত্র সংগ্রহ করছেন ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র কাউন্সিলের প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এ পর্যন্ত 101 জনকে নোটিশ। চট্টগ্রাম বন্দর সহ তেল স্থাপনায় নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত অভিযোগে শিবিরের 6 নেতাকর্মী আটক। বিপুল জিহাদি বই উদ্ধার। এবং বীরাঙ্গনাদের জীবন আর বীরত্ব গাথা অন্তর্ভুক্ত হচ্ছে পাঠ্য বইয়ে। অনভিজ্ঞ ও রাজনৈতিক প্রভাবিত কাউকে দিয়ে না লেখানোর দাবি ইতিহাসবিদদের। এই ছিল আমাদের দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।